আজকে তোমাদের শোনাবো শিকারের গল্প। আজকে গল্পমনির বৈঠকে জিম করবেটের শিকারের গল্প আমার শিকার অভিযান। এটা ইংরাজি গল্প থেকে অনুবাদ করা গল্প এবং এই ভাষান্তরটি করেছেন দেবাশিস রায়। বহুদিন আগের গল্প যদিও, তবুও দেখো কেমন লাগে জিম করবেটের শিকারের অভিযান। গল্পটার নাম আমার শিকার অভিযান। তখন আলমোড়া ও নৈনিতালের ডেপুটি কমিশনারের পদে ছিলেন বিল বেন্স ও হ্যাম ভিভিয়ান। দুটো জায়গাতেই মানুষ খেকো বাঘের উপদ্রব খুব বেশি ছিল, তাই বিল বেন্স ও হ্যাম ভিভিয়ান দুজনেই জিম করবেটকে অনুরোধ জানান মানুষ খেকোদের হাত থেকে স্থানীয় অধিবাসীদের রক্ষা করতে। জিম করবেট প্রথমে স্থির করে যে নৈনিতালের মানুষ খেকোকে শিকার করে তারপর আলমোড়া এসে হাত দেবে, কিন্তু শীতের সময় নৈনিতালের মানুষ খেকো বেশি সক্রিয় না থাকায় জিম করবেট মত পরিবর্তন করে। হ্যাম ভিভিয়ানের অনুমতি নিয়ে আলমোড়ার দিকে ঝোঁকে। আলমোড়ার তাল্লা দেশের মানুষ খেকো বাঘেদের শায়েস্তা করার পরিকল্পনা করে। তাল্লাকোটে পৌঁছবার আগেই আলমোড়ার ডেপুটি কমিশনারের নির্দেশে চম্পারত থেকে পাটোয়ারি তাল্লাকোটে এসে পৌঁছেছে। জিম করবেটের জন্য তারা অপেক্ষাও করে অনেকক্ষণ। পাটোয়ারি যেদিন তাল্লাকোটে পৌঁছয় সেদিন মানুষ খেকো একটা রমণীকে হত্যা করে। আমাদের সুবিধের জন্য পাটোয়ারি ওই মারা যাওয়া রমণীটির মৃতদেহর খোঁজে লোক পাঠানোর পরে এই মৃতার মরদেহের সাহায্যে মানুষ খেকোর সন্ধান পাওয়া সম্ভব হবে এটা ধারণা ছিল। জিম করবেট তাল্লাকোটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থানীয় লোকেরা তাকে অভ্যর্থনা জানায়। তাদের দুর্যোগপূর্ণ দিনের অবসান হবে বলেই তারা মনে করে। মৃতার ব্যাপারে প্রশ্ন করলে একটা 17 বছরের ছেলে গিয়ে সে বলে গ্রামের এক পাশে গেলে সে দেখিয়ে দিতে পারে কোথায় তার মাকে বাঘে হত্যা করে দিয়ে গেছে। ছেলেটার কথায় জিম করবেট রাজি হন। গ্রামের লোকেদের সঙ্গে ছেলেটিকে অনুসরণ করেন। এক সময় দুটো পাহাড়ের মাঝখানে একটা উপত্যকায় এসে পড়ে। পাহাড়ের ঢাল বাঁদিকে নেমে গেছে লাঠিয়া নদীর দিকে, ডান দিকের ঢাল কালী নদীর দিকে। ছেলেটা আমাদের বাঁদিকে বড় বড় ঘাসে ভরা ঘন আগাছা জঙ্গলের দিকে নিয়ে গেল। প্রায় 1000 ফুট নিচের দিকে আঙুল দিয়ে একটা ছোপ দেখালো। বলল, এখানে আমার মা অন্যান্যদের সঙ্গে ঘাস কাটছিল, এখানেই আমার মা বাঘের হাতে মারা পড়ে। কাছের একটা গাছের নিচে মায়ের দেহের শেষ অংশটুকু নাকি সে দেখতে পায়। এরপরেই পাটোয়ারি খবর দেয় তাল্লাকোট থেকে 10 মাইল দূরে একটা গ্রামে মানুষ খেকো একটা ছেলেকে মেরেছে। ছেলেটির মৃতদেহ সৎকার করা হয়েছে। জিম করবেটের লোকজন তখনও তাল্লাকোটে না পৌঁছানোর জন্য বাধ্য হয়েই তাকে ওখানেই থাকতে হয়। ছোট্ট নদীর পাশে তাঁবু খাটানোর নির্দেশ দেয় গ্রামের মাতব্বরকে। তারপরেই নিহত রমণীটিকে ঘটনাস্থলের ঘরে নিয়ে আসার পরিকল্পনা করে। কুমায়ুন সম্বন্ধে তেমন অভিজ্ঞতা না থাকায় জিম করবেট পথের ব্যাপারে গ্রামের মাতব্বরদের সঙ্গে পরামর্শও করেন। এবারও সেই আগের ছেলেটি, অর্থাৎ যার নাম দুঙ্গার সিং, সে এগিয়ে আসে। বলে, সাহেব, আমাকে যদি বলেন তাহলে আমি আপনাকে পথ দেখিয়ে আপনার গন্তব্যস্থানে নিয়ে যাব। দুঙ্গার সিং এর কথায় আবার একটু অবাকও লাগে জিম করবেটের, কেননা কিছুক্ষণ আগে যার মাকে মানুষ খেকো মেরে ফেলেছে এখনো আশেপাশে ঘাপটি মেরে আছে, সেই জায়গায় যাবার মতন সাহস এতটুকু ছেলের ভেতরে দেখে জিম করবেট একটু অবাক না হয়ে পারে না। দুঙ্গার সিং এর প্রস্তাবে জিম করবেট রাজি হয়। খারাপ পাহাড় পেয়ে নিচে নামার পথ না থাকায় দুঙ্গার সিং গ্রামে নিয়ে আসে তাকে। গ্রামে অন্য একটা সরু পথ দিয়ে এগোয়। বেশ কিছু ঝোপঝাড় ভেঙে ছেলেটা জিম করবেটের পুরো টিমকে নিয়ে এগোয়। সাবধানতা অবলম্বনের জন্য দুঙ্গার সিংকে জানায় যে আমি কানে কম শুনি। জিম করবেট কথা জানিয়ে রাখে, যদিও কোনো সন্দেহজনক কিছু সে দেখে তাহলে সে যেন ইশারায় জানায়, আর যদি একান্তই কিছু বক্তব্য থাকে তাহলে যেন তা জিম করবেটকে ডান কানে ফিসফিস করে বলে। প্রায় 400 গজ চলার পর দুঙ্গার সিং হঠাৎ থেমে পড়ে, পেছন দিকে তাকায়। জিম করবেটও দুঙ্গার সিং এর দৃষ্টি অনুসরণ করে, দেখে পাটোয়ারি বন্দুক হাতে একজন লোককে নিয়ে এসেছে।
জিম করবেট ভাবলেন পাটোয়ারি নিশ্চয়ই কোনো খবর দেওয়ার জন্য আসছে, তাই পাটোয়ারির জন্যই অপেক্ষা করতে লাগছেন ওনারা। কিন্তু পাটোয়ারির বক্তব্য শুনে জিম করবেট হতাশ হয়ে পড়ে, কেননা পাটোয়ারির ইচ্ছে বন্দুক হাতে লোকটা আমাদের সঙ্গে সঙ্গী হবে। অবশ্য জিম করবেটের হতাশ হবার কারণ হলো বন্দুক হাতে লোকটা সমেত পাটোয়ারির পায়ে ভারী বুট, চলাফেরার যা শব্দ হয় তাতে শিকার আগে থেকে সাবধান হয়ে যাবে। তবুও অনিচ্ছা সত্ত্বেও তিনি রাজি হন, ওদের সঙ্গে এগোতে থাকেন। আরো 400 গজ এগোবার পরে একটা খোলা জায়গায় তাঁরা এসে পড়েন। সে জায়গা থেকে দুদিকে দুটো সরু পথ এগিয়ে গেছে, একটা বাঁদিকে গভীর নালার দিকে, অপরটা ডান দিকে। দুঙ্গার সিং গভীর নালার দিকে আঙুল তুলে বলে, ওই দিকে আমার মাকে বাঘে মেরেছে। জিম করবেট পাটোয়ারিদের নিয়ে যেতে চান না, ওদের ফাঁকা জায়গাতেই অপেক্ষা করতে বলেন। নালার দিকে ওনারা এগোন। দুঙ্গার সিং দাঁড়িয়ে পড়ে, পাহাড়ের ওপরের দিকে তাকায়, কি যেন শুনতে চেষ্টা করে। দুঙ্গার সিং এর দৃষ্টি অনুসরণ করে পাহাড়ের ওপর দিকে তাকান জিম করবেট। দেখেন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়েছে, কি যেন বলার চেষ্টা করছে। এবার দুঙ্গার সিং হাত তুলে আমায় চুপ করতে অনুরোধ করে। পাহাড়ের ওপরের লোকেদের কথা শুনতে ব্যস্ত হয়। তারপর এক সময় বলে, আমার ভাই বলছে এখান থেকে অল্প নিচে একটা ফসলের জমিতে লাল কোনো জন্তু রোদে পিঠ দিয়ে শুয়ে আছে। আমরাও সবাই তখন ফসলের জমির দিকে তাকাই। দুঙ্গার সিং এর ভাইয়ের বক্তব্য সত্যি বলে মনে হয়, কাজেই পাটোয়ারির সঙ্গের লোকটার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় জিম করবেট। বন্দুকের ভেতর থেকে কার্তুজ বের করে, বন্দুকটা একটা গাছের নিচে রাখে। পাটোয়ারিও তার সঙ্গীকে একটা গাছের ওপরে উঠে বসতে নির্দেশ দেয়। যদি প্রাণের ভয় থাকে তাহলে যেন ওরা কোনো মতেই নির্দেশ ছাড়া গাছ থেকে নিচে না নামে, এটাই জিম করবেটের আদেশ ছিল। ওদের হাবভাব দেখে মনে হলো জিম করবেটের আদেশে ওরা বেশ সন্তুষ্টই। সঙ্গে সঙ্গে গাছের অনেকটা উপরে ওরা উঠে বসে পড়ে। চাষের জমিটা অনেকদিন ধরে পড়ে থাকার জন্যই হয়তো বড় বড় ঘাস জন্মেছিল, তাই দুঙ্গার সিং এর নির্দেশ মতো মাথা নিচু করে জমির আলের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে পুরো দল। এবার আমরা দুটো বাঘের সন্ধান পাই, অর্থাৎ জিম করবেট আর দুঙ্গার। একটা জিম করবেটের দিকে পিঠ করে পাহাড়ের দিকে মুখ করে শুয়ে আছে, আর দ্বিতীয়টা জিম করবেটের দিকে পেট ও পাহাড়ের দিকে লেজ। কাজেই কাছেরটাকে যদি গুলি করা যায় তাহলে দূরেরটা গুলির শব্দে চোখের নিমেষে জঙ্গলের মধ্যে অদৃশ্য হবে, আবার দ্বিতীয়টাকে যদি গুলি করা যায় তাহলে প্রথমটা আক্রমণ করার সুযোগ পাবে, সেই সুযোগের সদ্ব্যবহারও করবে। অনেক চিন্তা ভাবনা করে দ্বিতীয়টাকে গুলি করতে মনস্থির করলেন জিম করবেট। ঘাসের জমির ওপরে হাত স্থির রেখে দ্বিতীয় বাঘটার হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি করলেন জিম করবেট। গুলিবিদ্ধ দ্বিতীয় বাঘটা কিছুমাত্র বীরত্ব দেখানোর সুযোগ পেল না, কিন্তু প্রথম বাঘটা গুলির শব্দ শুনে চমকে ওঠে। বিদ্যুৎ গতিতে মাঠের মাঝখানে 5 ফুটের নালাটা এক লাফে পার হয়। মৃত সঙ্গীটার দিকে মুহূর্তের জন্য তাকায়। এই সুযোগটাই জিম করবেট কাজে লাগান। প্রথম বাঘটাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি খেয়েও প্রথম বাঘটা এক লাফে নালার মধ্যে ঘন ঘাসের ভেতরে অদৃশ্য হয়। দ্বিতীয় বাঘটা মারা যাবার পরই তার পাশের জঙ্গলে কোনো এক বন্য জন্তুর খুব দ্রুত চলার শব্দ পাওয়া যায়, তাই সেদিকে সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে সবাই মিলে তাকিয়ে থাকে। একটু পরেই একটা বাঘ আগাছা জঙ্গলের ভেতর থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে আসে, পাহাড়ের দিকে এগোয়। জিম করবেটের রাইফেলের রেঞ্জের ভেতরে আসে। জিম করবেটও প্রস্তুত হয়েই ছিলেন, সঙ্গে সঙ্গে বাঘটাকে লক্ষ্য করে গুলি করেন। বাঘটা সঙ্গে সঙ্গে পাথুরে মাটিতে পড়ে যায়। অল্প সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তারপরেই পাহাড়ের ঢালে গড়িয়ে পড়তে শুরু করে এবং তারপর একটা গাছের ডালে আটকে যায়। এমনভাবে ডালে ঝুলতে থাকে যে সামনের পা দুটো আর মাথা দুটো দুদিকে হয়ে যায়, আর পেছনের পা ও লেজ আরেক দিকে হয়ে যায়। তবুও জিম করবেট রাইফেল নিয়ে অপেক্ষা করে, কেননা অনেক সময়
এভাবে থেকেও অনেক বাঘ প্রথম ধাক্কা নাকি সামলে নেয়, পরে পালায়। কিন্তু বাঘটাকে সামান্যতম নড়াচড়া করতে না দেখে জিম করবেট নিশ্চিন্ত হন। এরপর গাছের ওপরে বসা পাটোয়ারিদের ডাকা যায়। দুঙ্গার সিং তো ততক্ষণে হাত তুলে নাচতে শুরু করেছে। দুটো বাঘকে মেরে জিম করবেটের ধারণা হলো মানুষ খেকো বাঘিনীটার দুটো বাচ্চা তার সঙ্গে ছিল। তারা মানুষ খেকো নাও হতে পারে, তবে বাচ্চা দুটো কারা তা বোঝা যায় না। তারপরে এই নালায় অদৃশ্য হওয়া বাঘটার খোঁজে বেরোবার পরিকল্পনা করা যায়। একটু সময় অপেক্ষা করে জিম করবেটের জন্য বাকি লোকেরাও আস্তে আস্তে আসতে শুরু করে এবং বাঘটার জন্য জিম করবেটও অপেক্ষা করে। কেননা গুলি খেয়ে বাঘটা সহজে যে হজম করবে না সেটা ওনাদের ধারণার মধ্যেই ছিল। জিম করবেটের শিকারী জীবনে এত অল্প সময়ের মধ্যে দুটো সন্তান সহ মানুষ খেকো বাঘ মারা এই প্রথম। স্বভাবতই এত বড় সাফল্যের জন্য আনন্দ অনুভব করাটা স্বাভাবিক, দেহে শিহরণ জাগে। উপস্থিত সকলকেই উনি সিগারেট বেলন, নিজে একটা সিগারেট ধরান। স্থানীয় লোকেরা কিন্তু এই সৌভাগ্যের কথা মেনে নেয় না। তাদের ধারণা স্থানীয় মন্দিরের পুরোহিতের প্রার্থনার গুণে তারা মানুষ খেকোর হাত থেকে মুক্তি পেয়েছে। সিগারেট খাবার সময় হঠাৎ নজরে পড়ল যে বাঘটা গাছের ঢালে ঝুলছিল না, সে বাঘটা ক্রমশ সামনের দিকে নেমে যাচ্ছে। একটা সময় বাঘটা পাথুরে জমিতে পড়ে যায়। সেখান থেকে আস্তে আস্তে সে ঢালু জমি বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। শূন্যে থাকাকালীন জিম করবেট বাঘটাকে গুলিও করেন। অবশ্যই গুলিগুলো করার পেছনের কারণ ছিল নিজের কৃতিত্ব দেখানো। বাঘটা কিন্তু গুলির শব্দের জন্যই হয়তো হুড়মুড় করে গাছের আড়ালে চলে যায়। পরক্ষণেই কোনো ভারী জিনিসের পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। নিশ্চয়ই বাঘটা নালায় পড়ে গেছে। আহত বাঘটাকে নিয়ে জিম করবেটের চিন্তার শেষ নেই। তাই হাতের সিগারেটটা উনি ফেলে দিলেন। সঙ্গের লোকেদের চুপ করে বসে থাকতে নির্দেশ দিলেন। নিজের নালায় পড়ে যাওয়া বাঘটার উদ্দেশ্যে আস্তে আস্তে এগোতে লাগলেন। পাহাড়টা না খুব খাড়াই, তাই অতি কষ্টে কিছুক্ষণ এগোবার পর দুঙ্গার সিং চিৎকার করে আমাকে সতর্ক করে দিল, অর্থাৎ জিম করবেটকে। সামনের দিকে ইঙ্গিত করে বললেন, সাহেব, বাঘটা পালিয়ে যাচ্ছে। বাঘটা সামনের দিক থেকে আমাকে আক্রমণ করছে এই ভেবে আমি রাইফেল তুলি, অর্থাৎ জিম করবেট তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করছেন, তিনি রাইফেল তুলছেন। দুঙ্গার সিং বাধা দেয়, অন্যদিকে আঙুল দেখায়। প্রথমে জিম করবেট কিছু দেখতে পায় না, শেষে ভালো করে দেখে বাঘটাকে অবশ্যই দেখা গেছে বাঘটা একটা খাড়াই পাহাড়ের কোনাকুনি ভাবে উঠছে। পায়ে আঘাতের চিহ্ন রয়েছেই। ডান দিকের কাঁধে রক্তের ধারা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে বাঘটা। কয়েক পা চলার পরই বিশ্রাম করছে, স্বাভাবিকভাবে চলতেও পারছে না। জিম করবেট একটা পাইন গাছের চারায় হাত রেখে খুব সাবধানে বাঘটাকে গুলি করে। গুলি করার পরেই কিছুটা ধুলো ওড়ে। বাঘটাও একটা লাফ দেয়, আগের মতন সামনের দিকে এগোয়। আবার গুলি করার জন্য যেই প্রস্তুত হওয়া, বাঘটা জিম করবেটের চোখের বাইরে চলে যায়। দলের লোকেরা বাঘটাকে চলে যেতে দেখে তাড়াতাড়ি কার্তুজ নিয়ে জিম করবেটের কাছে আসে। কেননা ওরা জানে যে জিম করবেটের কাছে মাত্র 5টা গুলি ছিল। ওই 5টা গুলি ইতিমধ্যে খরচ হয়ে গেছে, কাজেই বাঘটাকে পেলেও আর আমার কিছু করার ছিল না। অর্থাৎ জিম করবেট বা তার দলের কারুরই ওই 5টা গুলি শেষ হয়ে যাওয়ার পর কিছুই করার ছিল না। এরপর নালায় মারা যাওয়া বাঘটার খোঁজ পাই। ঘাসের ওপরে আর নালায় বাঘ দুটোকে গ্রামে নিয়ে যাওয়ার কথা বলে দুঙ্গার সিংকে। কেননা যে বাঘটা আহত হয়ে গা ঢাকা দিল সে নিশ্চয়ই মানুষ খেকো বাঘ, কাজেই তাকে এ অবস্থায় ছেড়ে দিলেও সে আরো বিপজ্জনক অবস্থা সৃষ্টি করবে। সঙ্গে সঙ্গে জিম করবেট বাঘটার রক্তের চিহ্ন লক্ষ্য করে এগোয়। যেখানে বাঘটাকে গুলি করেছিল সে জায়গায় পৌঁছয়। জিম করবেট দেখেন যে গুলির আঘাতে বাঘটার পিঠের কিছুটা লোম উঠে গেছে মাত্র, আর যেখানে লাফিয়েছিল সেখানে কিছুটা টাটকা রক্ত পড়ে আছে। বাঘের রক্ত অনুসরণ করে আরও এগোয়। একসময় শক্ত ঘাসের ওপর বাঘের পায়ের ছাপ আর রক্তের দাগ
ঠিক বোঝা যায় না। তাছাড়া সামনেই প্রায় 100 গজ চওড়া ঘন জঙ্গল, জঙ্গলটা পাহাড়ের দিকে বিস্তৃত। বাঘটা যে এখানে আশ্রয় নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জিম করবেটের পক্ষে মুশকিল হলো দিনের আলো এত কমে এসেছে যে ঠিকমতো বাঘটাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া আর সম্ভব নয়। কাজেই ঝুঁকি নিতে মন চায় না। সেদিনের মতন বাঘের পেছনে ছোটা বন্ধ রাখেন তিনি। পরের দিন বাকি কাজ করার ইচ্ছে নিয়ে গ্রামে ফিরে আসেন। পরের দিন সকালে বাঘ দুটোর ছাল ছাড়ায়, লোকজন পেরেকের সাহায্যে রোদ্রে শুকোতে দেয়। ইতিমধ্যে কোথা থেকে একদল শকুন ছাল ছাড়ানো বাঘ দুটোর আশেপাশে জড়ো হয়েছে। এতক্ষণে জিম করবেট বুঝতে পারেন মানুষ খেকোর দ্বারা মারা যাওয়া মানুষগুলোর কাপড় চোপড়ের হদিশ কেন পাওয়া যায়নি। তার একমাত্র কারণ হলো রক্তমাখা কাপড় চোপড় বাঘের বাচ্চারা খেয়ে ফেলেছিল। কাজ শেষ হলে গ্রামের লোকেদের জানানো হয় যে আহত মানুষ খেকোটাকে খুঁজে বের করাই ওনার ইচ্ছে, আর এতে বেশ কিছু গাড়োয়াল স্থানীয় লোকের সাহায্য প্রয়োজন। আজ এইটুকুই। পরের দিন আবার আমরা গল্প শুনবো এর বাকিটা।